সাগররুনি হত্যাকাণ্ডের বিচারে যেমন হতো, তেমনি তুহিন হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটতে পারতো না। গোপালগঞ্জের ঘটনার পরে যে দেশের ফ্যাসিবাদদের উনি শান্তিতে ঘুমাতে দিবে না, উনি নিজে শান্তিতে ঘুমিয়ে গেছে। এই সিরিয়াল কিলিং এর কারণ কি? থাকবো রাজপথে, আমরা জীবন দেব, তবুও আপনারা থেমে যাবেন না। আপনাদের যে স্বাধীনতা আছে সেই স্বাধীনতায় কাজ করে যান। তবু এই বাংলাদেশ থেকে সিন্ডিকেট, দুর্নীতিবাজ, হত্যা, গুম আমরা ইনশাল্লাহ শেষ করে দেব। ওদেরকে গলা-জীবন হত্যা করে দেব। যদি কোনোভাবে আবারও ফেল করে এই ইন্টারিম গভর্নমেন্ট আমাদের আইন শৃঙ্খলার পরিবর্তন যদি আনতে না পারে, তাহলে আমরা রাজপথে নামবো, আমরা আইন শৃঙ্খলার দায়িত্ব পালন করবো। সাংবাদিকে তো জাতি হয় না। আমি সরকারকে বলবো, ও জাতির আয়নাই কি নিরাপদ নাই দেশে? আমি আপনি এই যে স্বরাষ্ট্র থেকে শুরু করে ডক্টর ইউনূস ব্যতীত বাকি সবগুলোকে যদি পারবে না, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা কথাই বলতে পারবে না। ওনার অবস্থা হলো গোপালগঞ্জের ঘটনার পরে যে দেশের ফ্যাসিবাদদের উনি শান্তিতে ঘুমাতে দিবে না, উনি নিজে শান্তিতে ঘুমিয়ে গেছে। আমরা শুধু শান্তিতে ঘুমাইতে নাই। এজন্য ওনার কাছে বিনীত অনুরোধ, আমরা আপনার অবস্থান বুঝে গেছি। আপনার দল মোল্লার দল মসজিদ পর্যন্ত, আপনার দল কটুক পর্যন্ত আমরা বুঝে গেছি। এই জন্য আল্লাহর রাস্তায় বিদায় হন, আমাদের বাঁচান, আমরা আমাদের বিকল্প খুঁজে নিব। 2024-এর 5 আগস্টে যে ছাত্র জনতার অভ্যুত্থান ঘটেছিল, সেই অভ্যুত্থানের পরে এই পর্যন্ত অন্ততপক্ষে 1.5 শতাধিক মানুষের তাজা রক্ত আবারও রাজপথে নেমে এসেছে। আপনারা ইতিমধ্যে জানেন শুধুমাত্র গাজীপুরের সাংবাদিক তুহিন নয়, শুধুমাত্র মিটফোর্ডের সোহাগ নয়, এরা ছাড়াও আরও শতাধিক আত্মা আমাদের কাছ থেকে চলে গিয়েছে। আপনাদেরকে যদি জিজ্ঞেস করে এই সিরিয়াল কিলিংয়ের কারণ কি, আপনারা নিশ্চয় জানবেন। 5 আগস্ট পর্যন্ত যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল তা ছিল রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থার সিরিয়াল কিলিংয়ের একটা ট্রেইলার। আজ সেই অর্গানাইজেশনগুলোর অল্প কিছু ব্যক্তি পলাতক অথবা গ্রেফতার করা হলেও বাকিরা সবাই যার যার মতে বহাল তবিয়তে চাকরি করে যাচ্ছে, যার জন্য তারা 5 আগস্ট পরবর্তীতে যে সরকার গঠিত হয়েছে, যে রাষ্ট্র ব্যবস্থা গঠিত হয়েছে, সেই রাষ্ট্র ব্যবস্থার প্রতি তাদের ভালোবাসার জন্ম নেয় নাই। কিন্তু আগস্ট পরবর্তীতে যে লোকগুলো উপদেষ্টা হয়েছেন, রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসীন হয়েছেন, তারা তো তাদের মতো হওয়ার কথা নয়। তাহলে তারা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে থাকার পরেও কেন আইন শৃঙ্খলা সহ অন্যান্য রাষ্ট্রীয় কার্যক্রমগুলো সঠিকভাবে পালন করতে পারছেন না? কারণ হচ্ছে আপনাদের দায় নেই, আপনাদের দয়া নেই। দায় এবং দয়া কোনো পদ পদবীর মাধ্যমে আসে না। দায় এবং দয়া আসে সেই বিশেষ মুহূর্তে আপনার কি অবদান রয়েছে সেই অবদানের উপর ভিত্তি করে। আজকে ব্রিগেডিয়ার আজমের দীর্ঘ 8 বছর আয়নাঘরে বন্দী ছিলেন। তিনি এই জুলাইয়ের প্রতি যে দয়া দেখাতে পারবেন, যে দায় দেখাতে পারবেন, সেটা আমাদের কোনো উপদেষ্টা দেখাতে পারবেন না। যারা ডিবি হেফাজতে গিয়ে, ডিবির টর্চারে গিয়ে সরাসরি রক্তাক্ত করে এসেছে, তারা এই জুলাইয়ের প্রতি যে দায় এবং দয়া দেখাতে পারবেন, সেটা বর্তমান উপদেষ্টারা পারছেন না। বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন সহ বিভিন্ন বড় নেতৃবৃন্দ ডিবির কার্যালয়ে গিয়ে রিমান্ডে যাওয়ার সময় আপনারা দেখেছেন সুস্থভাবে একটা মানুষ ঢুকছে, আর আদালতে যখন আসছে সে খুঁড়িয়ে হাঁটতে পারছে না, পাশে 2টা পুলিশের ঘাড়ে হাত দিয়ে ভর করে আসতে হচ্ছে। সে যেভাবে দায় নিতে পারবে, দয়া প্রদর্শন করতে পারবে, উপদেষ্টারা পারছে না। শুধু তাই নয়, যারা এই জুলাই অভ্যুত্থানে নিজের তপ্ত রক্ত রাজপথে
ঢেলে দিয়ে রাজপথকে পিচ্ছিল করে আন্দোলনকে দ্রুত পরিণতির দিকে নিয়ে যেতে সহযোগিতা করেছেন, তারা এই আন্দোলনের প্রতি যে দায় এবং দয়া প্রদর্শন করতে পারবেন তা রাষ্ট্রীয় বিভিন্ন পথধারীরা পারছেন না। যে বাহিনী পুলিশের বুলেটে মুখচিত্র ছিন্ন ভিন্ন হয়ে গেছে, যে ভাইটির একটি হাত অথবা একটি পা অথবা একটি চোখ চিরতরের জন্য অকেজো হয়ে গেছে, সেই জুলাই অভ্যুত্থানের প্রতি যে দায় এবং যে দয়া দেখাতে পারবেন সেটা আপনি উপদেষ্টা হয়ে দেখাতে পারবেন না। আপনাদের মাঝখানে প্রশ্ন উঠতে পারে, এই বর্তমান ইন্টারিম সরকারের মাঝখানেও তো জুলাই অভ্যুত্থানের কিছু কিছু নায়ক বা কিছু কিছু সমন্বয়ক উপদেষ্টা হিসাবে আছেন, তাহলে তারা কি করছেন? আমি নির্দিষ্ট করে কারোর কথা বলতে চাচ্ছি না, কিন্তু আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি জুলাই অভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার পরেও কিছু কিছু নেতা বা কিছু কিছু কর্মী সেই জুলাইয়ের চেতনার বিজনেস শুরু করেছেন। তারা জুলাইয়ের দয়া থেকে উঠে এসেছেন, এখন জুলাইয়ের চেতনা নিয়ে বিজনেস করা শুরু করেছেন, যেটা 1971 সালের মহান মুক্তিযুদ্ধের চেতনাটা নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন দীর্ঘদিন ব্যবসা করে আসছিল। আশ্চর্যজনকভাবে হলো এটা সত্যি যে এনটিএমসি গোয়েন্দা বিভাগ, রাষ্ট্রীয় বিভিন্ন গোয়েন্দা সংস্থা কার্যকর এবং মাঠে কার্যরত থাকা অবস্থাতেও সেই পতিত সরকারের দোসররা এখনো সেই আবার 71-এর চেতনাটাকে সামনে নিয়ে আসার চেষ্টা করছে। কারণ যারা উপদেষ্টা পরিষদে আছেন তারা জুলাইয়ের প্রতি এখন তাদের দায় এবং দয়া প্রদর্শন করতে ব্যর্থ হয়েছেন, এবং এই ব্যর্থতার কারণে আমরা এমন একটা জুলাই ঘোষণাপত্র দেখেছি যা একটা প্রগল্ভতা। আমি আশ্চর্য হয়ে যাই যে 1757 সালে বাংলার স্বাধীনতার সূর্য যখন অস্তমিত হয়, তখন যে স্বাধীনতাকে রক্ষা করার জন্য যে ব্যক্তিবর্গ এই বাংলার মাটিতে বুকের তপ্ত রক্ত ঢেলে দিয়েছিল, তার অনুভূতিটাকে এই সনদে ফুটিয়ে তোলা হয় নাই। ব্রিটিশ বিরোধী আন্দোলনে হাজী শরীয়তুল্লাহ, তিতু মীর সহ অন্যান্য বিশেষ ব্যক্তিবর্গ তারা যে অবদান রেখেছিল, তাদের অবদানটাকে এখানে স্বীকার করা হয় নাই। শুধু তাই নয়, 1971 সালের পরে 74-এর মনন্তর, 75-এর গণ অভ্যুত্থান, 78-এর অভ্যুত্থান সহ স্বৈরাচার বিরোধী আন্দোলনে 90-এর দশকে শাহাদতপ্রাপ্ত হাজার হাজার ব্যক্তির আত্মত্যাগকে স্বীকার করা হয় নাই। শুধুমাত্র একটি দলের কিছু এজেন্ডা, কিছু স্তুতিকে উঠিয়ে নিয়ে আসা হয়েছে এই জুলাইয়ের ঘোষণাপত্রে। আপনাদের যদি 24-এর অভ্যুত্থানের প্রতি সত্যিই কোনো দয়া থাকতো, সত্যি যদি কোনো দায় থাকতো, তাহলে আজকের বাংলাদেশ আজকে এই পর্যন্ত আসার পিছনে যাদের যত আত্মত্যাগ আছে সেই আত্মত্যাগকে স্বীকার করে আপনারা এমন একটা ঘোষণাপত্র দিতে পারতেন। যদি দিতে পারতেন তাহলে সাগর রনির হত্যাকাণ্ডের বিচারে যেমন হতো, তেমনি তুহিন হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটতে পারতো না। যদি আপনারা মেজর সিনহার হত্যাকারীদের ফাঁসির রায় কার্যকর করতে পারতেন, তাহলে খুনিরা নতুন করে রাজপথে নামতে সাহস করতো না। শুধু মুখে বুলি না দিয়ে, শুধুমাত্র মুখে বুলি না দিয়ে অতীতে যতগুলো খুন, ধর্ষণ, রাহাজানি সহ অন্যান্য জিনিস সংগঠিত হয়েছে, সেই বিচার যদি আপনারা অতি দ্রুত কার্যকর করতে পারতেন, তাহলে এই তুহিন হত্যাকাণ্ড সংগঠিত হতে পারতো না। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, সাগরণী গিয়েছে, তুহিন গিয়েছে, এরপরে কে, আপনি নাকি আমি, তা আমরা জানি না।